অনেক সমালোচনার মুখে পড়েছি, অনেক সমালোচনার মুখে পড়ছি। তো প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন রাস্তা খুঁজে পেয়েছি, আর ভবিষ্যতেও পাবো। যে সমালোচক থাকা দরকার, সমালোচক যদি না থাকে আমরা যে ব্যালেন্সটাতে এগিয়ে যেতে চাই কিন্তু আমরা অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যাই। সমালোচকই কিন্তু আমাদের সঠিক রাস্তা ধরিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আর যে গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার ফার্মের ভ্যাকসিনেশন যে বিষয়টা থাকে, যে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে দাদা আপনি কি ভ্যাকসিনেশন করান ছাগলকে, বা কোন কোন টাইমে করান, কোন এজের ছাগলকে করান, গাভীন ছাগলকে করান কিনা, বা কত মাস পর্যন্ত প্রেগনেন্ট থাকলে ছাগলকে ভ্যাকসিনেশন করানো যায়। তো সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ভ্যাকসিনেশন করানোর নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, রুলস থাকে। যে হুটহাট করে ভ্যাকসিনেশন করানো যায় না, যে প্রসেসটা সবাইকে মানতে হবে বা যে প্রসেসটার মাধ্যমেই ভ্যাকসিনেশন করানো উচিত সেটা হলো যে ছাগলকে প্রথমত ডিওয়ার্মিং করাতে হবে, যে কৃমিনাশক দেওয়ার পর। আর দ্বিতীয়ত সমস্ত ছাগলকে সুস্থ স্বাভাবিক হতে হবে। যে কোনো ছাগলের সর্দি রয়েছে, জ্বর রয়েছে, পাতলা পায়খানা রয়েছে, বা শারীরিক যে আঘাত, চোট আঘাত রয়েছে, বা কোনো ঘা জাতীয় কিছু শরীরের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসুস্থ ছাগলকে কখনোই ভ্যাকসিনেশন করানো যাবে না। সব সময় সুস্থ এবং ফিট ছাগলকেই ভ্যাকসিনেশন করানো উচিত। আমি যতটা জানি বা আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দ্বিতীয় যে বিষয়টা, যে ভ্যাকসিনটাকে যে কোল্ড চেন মেনটেন্যান্স করতে হয়, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে ভ্যাকসিনকে কোল্ড চেন মেনটেন করতে হয়। তো ডিওয়ার্মিংয়ের যে বিষয়টা গেল, যে কৃমিনাশক দিতে হবে, আর ভ্যাকসিনেশন সুস্থ স্বাভাবিক ছাগলকে দিতে হবে। তো আর যে প্রশ্নগুলো থাকে যে গাভীন ছাগলকে ভ্যাকসিনেশন করানো যায় কি না, তো তাদেরকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিন্তু 1.5 থেকে 2 মাস গাভীন থাকা পর্যন্ত ভ্যাকসিনেশন করাই। 2 মাসের ওপরে হয়ে গেলে আমি কোনো মা ছাগলকে ভ্যাকসিনেশন করাই না। যার যার মত, যে যে পদ্ধতিতে অবলম্বন করে। তো আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করি। তো আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে 2 মাসের বেশি গাভীন হয়ে গেলে সেই সমস্ত মা ছাগলকে আমি ভ্যাকসিনেশন করাই না। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে কত মাস বয়সী বাচ্চাদের, তো 3 থেকে 4 মাস, মিনিমাম 4 মাস হয়ে গেলে ভ্যাকসিনেশন নির্দ্বিধায় করানো যায়। তো আমি 4 মাস হয়ে গেলেই তারপরেই ভ্যাকসিনেশন করাই। আর যে প্রশ্নগুলো করেন যে ভ্যাকসিনেশন করানোর যে প্রপার টাইমটা, যে টাইম যেটা থাকে সেটা হচ্ছে কোল্ড ওয়েদার, মানে ঠান্ডার সময়, আবহাওয়াটা ঠান্ডা থাকবে, পরিবেশটা ঠান্ডা থাকবে, তখন কিন্তু ভ্যাকসিনেশন করালে যে ওর রেজাল্ট বা যে পদ্ধতি বা নিয়ম বলতে পারেন যে সেটা ভালো। যে ঠান্ডা ওয়েদারের সময় যে সকালবেলায় ভ্যাকসিনেশন করানোটা সবথেকে সঠিক আমি মনে করি, বা আমি করিয়ে থাকি। তো আমি সকালবেলায় যে 5টা, 5:30টার মধ্যে ভ্যাকসিনেশন করাই। আর বর্তমান অবস্থায় কিন্তু অনেকেই ভ্যাকসিনেশনের জন্য তাড়াহুড়ো করছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে টেম্পারেচারটা রয়েছে এটা কিন্তু প্রচুর খারাপ একটা সময় ছাগলের ক্ষেত্রে, যে প্রচণ্ড গরম, মানুষের ক্ষেত্রেও প্রচণ্ড অস্বস্তিকর। যে কোনো রকম কাজকর্মতেই কিন্তু আমরা অল্পতেই কিন্তু অনেকটাই পরিশ্রম ফিল করছি। তো সেক্ষেত্রে কিন্তু এই গরমের মধ্যে যদি ভ্যাকসিনেশন করানো হয় সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা ঘটবেই এটা নয়, কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাই বেশি। যে এই তাপমাত্রার থেকে সামান্য কম তাপমাত্রা হতে হবে। যে দুটো একটা বৃষ্টি যদি হয়ে যায়, 1-2 বার বৃষ্টি হয়ে গেলে তখন কিন্তু তাপমাত্রা স্বাভাবিক চলে আসে। তো সেই সময় যদি ভ্যাকসিনেশন করানো হয় তাহলে সবথেকে ভালো হয়। যেটা আমার ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমার ছাগলের গত বছর এপ্রিলের 2 তারিখে আমি পিপিআর ভ্যাকসিনেশন করিয়েছি। আর গোটপক্সের যে ভ্যাকসিনেশনটা আমি সরকারি মাধ্যম থেকে করিয়েছিলাম সেটা হচ্ছে আপনার যে শুধুমাত্র মেলগুলোকেই করানো ছিল। আর সেই সময় যে সমস্ত ছাগলগুলো গাভীন ছিল সেগুলো কিন্তু আমাকে অলরেডি বাচ্চা দিয়েছে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো গোট বক্সটা আমার তেমন দেয়া নেই, শুধু মেলগুলোকেই দেয়া ছিল। আর
যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিন্তু এপ্রিলের 2 তারিখে গত বছর ভ্যাকসিনেশন করিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকসিনেশন করাইনি। যে একবার বৃষ্টি যখন স্বাভাবিক চলে আসবে তাপমাত্রা, তখন কিন্তু আমি ভ্যাকসিনেশন করাবো। তো এই মুহূর্তে আমি ভ্যাকসিনেশন নিয়ে অতটাও সমস্যার সম্মুখীন হচ্ছি না, যেহেতু সমস্ত ছাগল সুস্থ স্বাভাবিক রয়েছে। আর আমার ফার্মে আমি বর্তমানে যেটা হয়েছে, যে ফার্ম ভিজিটের ক্ষেত্রে যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেট পর্যন্তই কিন্তু আমি আসতে পারেন। যে ভেতরে কিন্তু আমি কাউকে ঢোকাই না, বা ভেতরে আমি টোটালি অ্যাভয়েড করছি। যে বাইরে থেকে যে দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে আমি অনেকটাই বিপদের সম্মুখীন হব। সেক্ষেত্রে কিন্তু যে বায়োসিকিউরিটি মেনটেন্সের যে ব্যাপারটা থাকে, পটাশ চুন যেটা ব্যবহার করছি সেটা ঠিক আছে, বাট আমি কাউকে কিন্তু ভেতরে ভিজিট করতে বর্তমানে দিচ্ছি না। যে আমার সঙ্গে প্রয়োজনীয় তথ্য নেওয়া বা আলোচনা করা, সেটা কিন্তু আমি গেটের বাইরেই দেওয়ার চেষ্টা করছি, বা আমার ঘাসের জমির যে কোনো একটা সাইডে যখন আমি কাজ করছি। আর রবিবারেই বিশেষত ফার্ম ভিজিটের জন্য যারা আসছেন তাদেরকে রবিবারেই আসতে বলছি। সেক্ষেত্রে যে কাটিংগুলো আমার দেওয়ার থাকে, তো সেগুলোকে আমাকে রেডি করতে হয় রবিবারে, সোমবার দিন আমি পার্সেলটা করে দিই। তো ফার্ম ভিজিটের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে আমরা যে লাইভ স্টকের ওপর রয়েছি, এটা খুব সেন্সিটিভ জিনিস। যে আমরা সামান্য অসতর্কতার কারণে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারি। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যখন প্রতিনিয়ত বাইরে যাব আসব, তো আমাদেরও বায়োসিকিউরিটির যে বিষয়টা থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা চুন দিয়ে আমাদের কিন্তু এটা মেনটেনেন্স করা উচিত প্রত্যেকের। আর যে বিষয়টা শেয়ার করব, যে দেখুন আমার ছাগল সুস্থ স্বাভাবিক। যে আমি আপনাদেরকে শেয়ার করেছি গতকালকের ভিডিওতেও, যে আপনাদের আশীর্বাদ বা আপনাদের পাশে পেয়ে যে আমি এগিয়ে যাওয়ার শক্তিটা বা সাহসটা পাচ্ছি, সেটা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে। আর আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি, বা যে ভিডিওর মধ্যে দিয়ে আমার ফার্মের তথ্য বলুন, বা ছাগল পালনের ক্ষেত্রে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তো এই ভিডিওর ধরনটা কেমন হচ্ছে, আপনাদের মতামত, যে মূল্যবান মতামতটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে আপনারা যদি কমেন্ট বক্সে আপনাদের মতামতটা তুলে ধরেন, সেটাকে কিন্তু আমার যে অনুপ্রেরণা হিসাবে কিন্তু কাজ করে। যে আমি ছাগল পালন একটা সাধারণ ঘরের থেকে উঠে এসেছি, বা সাধারণ ঘরের ছেলে, যে আমি কিন্তু আমার মতন করে আমি আমার ফার্মটাকে ম্যানেজমেন্ট করছি। যে সবাই যে অ্যালোপ্যাথি বা অন্য অন্য যে আয়ুর্বেদিক চিকিৎসার যে বিষয়টা থাকে, আমি কিন্তু আমার মতো করে যেটা সহজলভ্য হবে, যে কম খরচের মধ্যে আমি ছাগলকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো, বা কোনো যে ব্যাকটেরিয়া বা পরজীবী যে কোনো বিষয়, যে আমার ছাগলকে, আমার মোদ্দা কথা, যে ছাগল পালনে যদি আমি মেডিসিনের ওপর, খাদ্যের ওপর, বাসস্থানের ওপর যদি বেশি মাত্রায় খরচ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু লাভ তোলাটা বা লাভ উঠে আসাটা অনেকটাই কঠিন। তো আমি ঘাসের ওপর ফার্মিং করছি, আপনারা সবাই জানেন যে আমি ঘাসের ওপর ফার্মিং করছি। আর আমার যে চিকিৎসা পদ্ধতি, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করেছেন বা যারা উপকৃত হয়েছেন, সবাই জানেন যে আমি হোমিওপ্যাথির বাইরে কিন্তু কোনো রকম মেডিসিনের নাম কাউকে বলি না। যে আমার কাছে এটাই সহজ, আর এটা আমি শিখেছি, তো এটা দিয়েই আমার ফার্ম ম্যানেজমেন্ট করছি। তো অনেক দাদা ভাই অনেক সময় হোয়াটসঅ্যাপ করেন বা ফোন করেন। আর যারা বিশেষত আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে অনেকে দিনের বেলায় আমাকে ফোন করেন। তো দিনের বেলায় যে দেখুন, যে ভিডিওর মধ্যে আপনি আমার কাজের যে কিছু কিছু তথ্য, সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরা সম্ভব নয়, বা ভিডিওতে দেখানোটা সম্ভব নয়। তো আমার কাজের যে কিছু কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, সারাটা দিন কিন্তু আমাকে ব্যস্ত থাকতে হয় ঘাসের জমিতে, না হলে এদের পরিষ্কার পরিচ্ছন্ন বলুন বা যাবতীয় যে কাজগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু ফোনটা রাখা আমার দ্বারাই সম্ভব হয় না। আর সেহেতু ফোন অ্যাটেন্ড করাটাও মুশকিল হয়ে যায়। অনেকে হয়তো রাগ করতে পারেন যে ফোন রিসিভ করছে না। আমি যে টাইমটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করুন, আর আমি অবশ্যই রেসপন্স করব। যে আমার যতটা আমি জানি, বা আমার যদি সাধ্যের মধ্যে হয়, অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাদের যে প্রশ্নটা থাকবে বা যে সমস্যাটা থাকবে, তার সমাধান খুঁজে দিতে।
তো গোট পক্স নিয়ে যে বিষয়টা রয়েছে সেটা আমি পরবর্তী সময় যখন আমি করাবো ভ্যাকসিনেশনটা তখন আপনাদের সঙ্গে শেয়ার করাবো। আর আমি এপ্রিল মাসে ভ্যাকসিনেশনের যে শিডিউলটা রেডি করি, যে এপ্রিল মাসে কিন্তু আমি পিপিআর গোট পক্স 21 দিনের ব্যবধানে কিন্তু আমি দিই। আর এপ্রিল মাসে দেওয়ার একটাই সুবিধা আমি মনে করি সেটা হলো যে এপ্রিলে কিন্তু সেই পরিমাণ এই বছরের কিন্তু সেই অনেকটাই গরম পড়ে গেছে বা চলে এসছে। তো এপ্রিল মাস দিলে পরে টোটাল বর্ষাটা শীতটা কিন্তু আমাকে কভার করে দেয়, যে গরমের শুরুতে আর এদিকে শীতের বা বর্ষার শুরু সমস্তটা যে এভারেজ যদি ইয়ারটা হিসাব করি এপ্রিল মাসটাকে আমি বেছে নিয়েছি। আমার ছাগলের ভ্যাকসিনেশন কিন্তু আমি এপ্রিল মাসেই দিয়ে থাকি। আর দুটো মাত্র ভ্যাকসিনেশন করাই। যে অনেকে প্রশ্ন করেন যে দাদা কটা ভ্যাকসিনেশন করান আপনি, যে গোট পক্স রয়েছে, ইটি রয়েছে, এফএমডি রয়েছে, পিপিআর রয়েছে, তো অনেক ভ্যাকসিনেশন রয়েছে, অনেক ভ্যাকসিন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমি জাস্ট দুটো ভ্যাকসিন করাই। আর আমার ছাগলের যে সিরিঞ্জ যে নেডেল যে শরীরে যে পুশ করাটা বা ইনজেকশান দেয়া সেটা কিন্তু এই দুটো ভ্যাকসিনেশন আমি করাই বছরে। আর এই দুবারই কিন্তু আমি সিরিঞ্জটা লাগাই। আর যাবতীয় যে বিষয়টা রয়েছে যে কোনো সমস্যা আমার কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারাই আমি সলভ করি। হয়তো সময় লাগে বা পরিশ্রমটা বেশি হয়, অনেকে হোমিওপ্যাথি পছন্দ করেন না, যে টাইম টু টাইম আমি 3বার 4বার করে টাইম টু টাইম খাওয়ানোর যে কথাটা বলি, অনেকেই হয়তো ভিন্ন মত থাকতে পারে, যার যেটা সুবিধা হবে আর যে পদ্ধতিটাকে পছন্দ করবে সে সেটাই করবে। আর যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে খরচটার ওপরেই নির্ভর করছে ফার্মের উন্নতি। আর আমাদের পরিশ্রম যদি সঠিক থাকে তাহলে কিন্তু ছাগলের ফার্মের উন্নতি বা ছাগল পালন করে জীবনধারার পরিবর্তন সম্ভব। আর সেটা অনেকটা ইজি না হলেও যে সম্ভব, যে ছাগল পালনের সঙ্গে যুক্ত থেকে বা গোট ফার্মিং করে জীবনধারার পরিবর্তন অবশ্যই সম্ভব। এটা আপনাদের সামনে প্রতিনিয়ত আমি তুলে ধরব, যে আমার যে ছাগলকে আমি ভালোবাসি আর এদের থেকে লাভ বা এদের থেকেই জীবনধারার পরিবর্তন করতে চাই। তো এদেরকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, যে এদের প্রত্যেকটা ছোট বড় সমস্ত বিষয়ে কিন্তু আমি খুঁটিনাটি যাবতীয় যা বিষয় রয়েছে সমস্ত দিকে কিন্তু আমি নিজেকে সব সময় যে দৃষ্টিটা সেটা কিন্তু আমি রাখি, যে আমার কোন ছাগলটা কখন খেলো না, কোন ছাগলটার কোনো সমস্যা হলো কি না, যে প্রতিনিয়ত কিন্তু আমি খেয়াল করি। এখনও সংখ্যায় কম রয়েছে। আর আপনাদের আশীর্বাদ বা আপনাদের সাপোর্টে বা আমার জীবনধারার পরিবর্তনের ক্ষেত্রে আমাকে মা ছাগলের সংখ্যা আরও বাড়াতে হবে। এখন যা মা ছাগল রয়েছে তার থেকেও বেশি আমাকে বাড়াতে হবে। আর আমি সেই পথেই চলছি। তো আমার ঘাস, আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে অনেকেই ভিন্ন ধরনের মতামত বা ভিন্ন ধরনের যে আলোচনা করে থাকেন। তো যার রুচিতে যেটা আসবে সেটাই করবে। যে আমি ব্ল্যাক বেঙ্গল বেছে নিয়েছি, যে ব্ল্যাক বেঙ্গল একটা প্রাপ্তবয়স্ক যে খাসিটা আমরা মার্কেটে বিক্রি করব সেটা 25 কেজি, 22 কেজি, 28 কেজি, 30 কেজির মধ্যে হলে বিক্রিটা সহজ। আর যদি আমি একটা 40 কেজি বা 50 কেজি, 100 কেজি ওজনের একটা ছাগল পালন করি, সেটা কিন্তু আমার পক্ষে বা আমার যে এলাকাটা রয়েছে সেখানে বিক্রি করাটা কিন্তু খুবই মুশকিল, যেহেতু আমার এখানে কোনো রকম ছাগলের হাট নেই, কুরবানির কোনো হাট নেই। তো সেক্ষেত্রে যে আমি একটা 100 কেজির ছাগল তৈরি করব বা 70 কেজি 80 কেজির ছাগল তৈরি করব, সেখানে কিন্তু আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা আমি জানি। তো আমার যে ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে সেই ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমি যে ক্রস মেলগুলো ব্যবহার করছি আর তার রেজাল্ট আপনাদের সামনে প্রতিনিয়ত শেয়ার করছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার কোনো রকম অসুবিধা নেই। আর এখন ছাগল সংখ্যা ভিডিও যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আর এখন যারা দেখেন তারা কিন্তু একটা জিনিস হয়তো অনুমান করেছেন যে ছাগল সংখ্যা কিছু কম রয়েছে। তো 12টা ছাগল আমি বিক্রি করেছি, 12টা খাসির বাচ্চা যেগুলো হয়। আমার ঘরটা ছোট, আপনাদের সঙ্গে আমি গতকালকেও শেয়ার করেছি যে আমার ঘরটা স্পেসটা শর্ট থাকার জন্য, যেহেতু মা ছাগলগুলোকে আমি স্টক করছি, তো খাসি বাচ্চাকে বড় করে বিক্রি করার মতন সময় বা স্পেসটা আমার নেই। তো বাচ্চা ছাগলগুলো আমি বিক্রি করে দিই। মাছ দেওয়ার 2জন শিক্ষক মহাশয়
আমার থেকে মাল নিয়েছেন তাদের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তারা আমার থেকে মাল নিয়ে কেমন কি ফিল করছেন বা কি দিয়েছি তাদেরকে, তাদের সঙ্গে সম্পর্কটা কতটা রয়েছে। যে অনেকেই ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে যে কার ফার্ম থাকবে, কার চ্যানেল থাকবে, কার কি হবে কি হবে না। তো জ্যোতিষী যদি সব কিছু বলে দিতে পারত বা জ্যোতিষী যদি সব জানতো, তাহলে কিন্তু যে বিষয়টাই অন্যরকম হতো। যে জ্যোতিষীরা যদি সবাই জানতো, যে ভবিষ্যৎবাণী করে দিত এইটা হবে, এরপরে এইটা হবে, এর ওই হবে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু যে অশান্তি, বিশৃঙ্খল পরিবেশ বা যে বিপদের সম্মুখীন প্রতিনিয়ত মানুষ, আমরা যে করোনা আবহাওয়ায় যে একটা বিশাল একটা ঢেউয়ের মধ্যে থেকে উঠেছি, সেই সমস্ত কিন্তু কিছু আসতো না। তো যার যার কাজ তার তার করতে হবে, পরিশ্রমটাই সব থেকে প্রধান বিষয়। যে পরিশ্রম করতে পারবে সফলতা নিশ্চিত। যে পরিশ্রম যেই করুক না কেন, আমি যদি পরিশ্রম করতে পারি, আপনি যদি পরিশ্রম করতে পারেন, বা আরও 5 জনা যদি পরিশ্রম সঠিক করে, তাহলে কিন্তু সফলতা পাওয়া অবশ্যই সম্ভব। যে সফলতা আসবেই। আর ছাগল পালনের সঙ্গে যারাই যুক্ত হবেন প্রত্যেককেই মাথায় রাখতে হবে পরিশ্রম কিন্তু নিজেকে করতে হবে। যে অনেকে ভাবেন 10টা ছাগল দিয়ে স্বাবলম্বী হয়ে যাব বা 5টা ছাগল দিয়েই স্বাবলম্বী হয়ে যাব, সেটা ভুল বিষয়। আপনারা নিজেরাই একটু চিন্তাভাবনা করবেন। শখের বসে 5টা 10টা বাড়িতে সেই অনেক পুরনো কাল থেকেই মানুষের বাড়িতে আছে, কিন্তু সেটাতে কিন্তু জীবনধারার পরিবর্তন সম্ভব না। তারাও কিন্তু যারা 5টা 10টা পুষেছেন তারাও অন্য কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। যারা শুধুমাত্র ছাগল দিয়ে জীবনধারার পরিবর্তন করতে চেয়েছেন বা করেছেন, তাদের যদি আমরা খোঁজ নিই বা তাদের সম্পর্কে যদি জানতে চেষ্টা করি, তাদের দেখবেন যে হিউজ পরিমাণ কিন্তু মা ছাগল রয়েছে, তাদের বছরে অনেক বাচ্চার উৎপাদন রয়েছে এবং তারা সুস্থ স্বাভাবিক বাচ্চাটাকে বিক্রি করছে, বা তাদের যে বিষয়টা রয়েছে অনেক পরিমাণ ছাগলের দরকার। তো সেখানেই কিন্তু সম্ভব যে শখের বসে বা ভালোবেসে আমরা 1টা 2টো পুষতেই পারি। জীবনধারার পরিবর্তন করতে গেলে কিন্তু অনেক ছাগলের দরকার। এটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুবই দরকারি ছিল। তো পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সময়ে আমি আপনাদের সঙ্গে এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও করে দেব, যে আমার যে টার্গেট রয়েছে বা আমার যে উদ্দেশ্যটা রয়েছে সেটা। আর এটাতে আমি বিশ্বাসী যে উদ্দেশ্য যদি সৎ থাকে বা পরিকল্পনা যদি সঠিক থাকে, তাহলে এগিয়ে যাওয়া নিশ্চিত। কোনো বাধাই বাধা নয়। অনেক সমালোচনার মুখে পড়েছি, অনেক সমালোচনার মুখে পড়ছি, তো প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন রাস্তা খুঁজে পেয়েছি, আর ভবিষ্যতেও পাবো। যে সমালোচক থাকা দরকার, সমালোচক যদি না থাকে আমরা যে ব্যালেন্সটাতে এগিয়ে যেতে চাই, কিন্তু আমরা অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যাই। সমালোচকই কিন্তু আমাদের সঠিক রাস্তা ধরিয়ে দেয়, আর সেই সঠিক রাস্তাটাকে আমাদের আরও মসৃণ করে নিতে হবে, আরও দৃঢ় করে নিতে হবে, আরও মজবুত করে নিতে হবে, আর এগিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।